ভগিনী বা সুস্থতা জলৎকার পত্নী মনসা দেবী নমস্তে। ও দর্শক মন্ডলকে মনসা মাতা অপেরার পক্ষ থেকে শুভ মনসা পূজার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব সারদা মাতার পাদ পদ্মে প্রণাম জানিয়ে অতিকালদর্শী বাবা লোকনাথ অনুকূল ঠাকুর ও গিরিশ ঘোষের আশীর্বাদ মাথায় নিয়ে ও মনসা মাতাকে ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি 1431 বঙ্গাব্দের একটি লোমহর্ষক প্রিয়নম্য নিবেদন। এ কেমন সভ্য সমাজ রচনা ডাক্তার তাপস কুমার, নির্দেশনায় সোনাক্ষত্র অভিনয়ে বলিষ্ঠ অভিনেতা আপনার আমার সকলের নয়নের মণি রঞ্জিত মাকু, পরিচালনায় আপনাদের সকলের প্রিয় হেমন্ত ঘোষ, পরিবেশনায় গৌরাঙ্গ নিহি মনসা মাতা অপেরা, দল ম্যানেজার হাসু ঘোষ এবং কৃষ্ণপদ ঘোষ, শীত কম্বল গ্রাম বাংলার নয়নের মণি শিশির শর্মা, অভিনয়ে বলিষ্ঠ অভিনেতা জয়দেব মাকুর এবং যাত্রা দুর্ধর্ষ ভিলেন আপনাদের সকলের প্রিয় হাসু ঘোষ, পিন্টু ঘোষ, যাত্রা জগতের অপ্রতিদ্বন্দ্বী নায়ক হেমন্ত ঘোষ এবং যাত্রার গায়ক নায়ক কৃষ্ণ ঘোষ, যাত্রায় নবাগত সুরেশ ঘোষ এবং সঙ্গে আছে জয়দেব ঘোষ, আলোক ঘোষ, স্বরূপ ঘোষ ও সুপ্রেম মাকুর। যাত্রার প্রতিভাময়ী বুলাদি এবং যাত্রার দুষ্ট মিষ্টি নায়িকা যাত্রার টিমা পারমিতা এবং যাত্রার হট নায়িকা তাপসিনী সুর বিনয় দে, মঞ্চসজ্জা তিলক ঘোষ সার্বনী, আলো ধ্বনি রূপসজ্জা তারা তীর্থ দে সাউথ বেগুনিয়া বীরভূম তাপস কুমার রচিত, রঞ্জিত মাকু নির্দেশিত, হেমন্ত ঘোষ এবং মিস পিঙ্কি অভিনীত আজকের যাত্রাপালা সাথী হারা। 1431 বঙ্গাব্দের 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 1431 ব
শূন্য জীবন করে হাহাকার সাথী হারা শূন্য জীবন করে হাহাকার পাখির বিচারে পাখির বিচারে সাজা মন সুখময় মন এখনো কাঁদছিস? ঘুমো ঘুমো বলছি। একটু পরে তোর বাবা এসে যখন দেখবে যে আমি তোকে কোলে নিয়ে আদর করছি, তখন তোর বাপি অভিমান করে কি বলতো জানিস? বলবে, কল্যাণী ছেলেদের পেয়ে তুমি আমার কথা ভুলে বসে আছো। না বাবা না, আর আমি তোর বাপির কাছ থেকে ওসব কথা শুনতে রাজি নই। এবার ওগো লক্ষ্মী শোনা আমার, এবার ঘুমো ঘুমো বাবা, একটু ঘুমো, শোন না আমার, শোন না আমার, ঘুমো। ঘুমে দেশে ঘুম পড়িরা ঘুম দিয়ে যায়, ক্লান্তি ঝরা বিবাহ বার্ষিকীর দিন। 10 বছর আগে ঠিক আজকের দিনে ও আমাকে আপন করে নিয়েছিল, কিন্তু ভীষণ ব্যস্ততার জন্যে আজকের দিনটা কথা ভুলেও বসে আছে। কিন্তু সেই মধুময় ফুলসজ্জা রাতের কথা আমার আজও মনে আছে। আমি লজ্জায় রাঙা হয়ে চুপচাপ এক পাশে দাঁড়িয়েছিলাম, আর হঠাৎ চুপি চুপি এসে লাভ নেই, চোর অনেক আগে ধরা পড়ে গেছে। এবার কিন্তু তোমাকে শাস্তি নিতে হবে। ওই হাতে শাস্তি, এ তো পুরুষদের পরম সৌভাগ্য দেবী। বলো কি শাস্তি দেবে আমায়? এত সন্ধ্যে করে বাড়ি ফিরে কেন বলো তো? আজ আমাদের বিবাহ বার্ষিকীর দিন, এইটা তোমাকে মনে করে দিতে হবে নাকি? না, আজকে সুন্দরভাবে একটা সেলিব্রেট করে দিত। হ্যাঁ সরি ম্যাডাম, সরি, আমার বড্ড ভুল হয়ে গেছে। আরে বিয়েটা তুমি আমায় করনি, আমি তোমায় বিয়ে করেছিলাম, তাই বিবাহের দিনটা আমাকেই তো স্মরণ করে দিতে হবে, তাই না কি? জানো, ভুলটা আমারই হয়েছে। আজকে দিনটা তোমার আমার দুজনেরই মনে রাখা উচিত ছিল। ও তাহলে দেখছি তুমিও তো কম অপরাধী নও।
দাও। হ্যাঁ, তার শাস্তি তোমাকে এক করে নিতে হবে। সখী চোখ বন্ধ করো। হ্যাঁ, চোখ বন্ধ করে বলছি। এই আমি চোখ বন্ধ করলাম। এবার বলো বলো কি বলছো? আরে 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 এই কি করছো? ছাড়ো ছাড়ো বলছি। তোমারে পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির বড় কাকাকে হোস্টেল থেকে বাড়ি নিয়ে এলে বেশ ভীষণভাবে আমাদের বিবাহ বার্ষিকীটা সেলিব্রেট করা যেত। আমাদের বিবাহ বার্ষিকীটা এনজয় করছে। আমাদের বড় কাকা বিবেকের ভবিষ্যৎ করার স্বপ্ন দেখা আমাদের কাছে অনেক অনেক জরুরি। আমাদের প্রথম সন্তান ওই বিবেকে হলো আমাদের স্বপ্নের আকাশের উজ্জ্বল ধ্রুবতারা। তাই আমার স্বপ্ন পূরণ করতে ওকে আমি আমার চেয়ে বড় পুলিশ অফিসার বানাবো। আর আমার ছোট্ট খোকা বিদ্যুৎকে আমি ডাক্তার করে তুলবো, মস্ত বড় ডাক্তার। আমাদের দুটি সন্তান যখন সমাজের দুটি রত্ন হয়ে দাঁড়াবে তখন আমাদের এই ছোট্ট সংসার হয়ে উঠবে হাসি খুশিতে ভরা একটা সুখের সংসারকে আমি সারা ভেঙে টুকরো টুকরো করে এ রক্তের সাথে ভাসিয়ে দেব। আমি ভুজঙ্গ আমার সব তবে আমি কেউ তোর মতো খবর মারি না। আমি অজগরের মতো আমার মাঝে ভালোভাবে জানা আছে ভুজঙ্গ না। চেষ্টা করে তোমার শিশু সন্তান ওর কোনো ক্ষতি করবেন না, ওর কোনো ক্ষতি করবেন না। হুকুম মালিক স্টার্টার পিস্তলটা ছিঁড়ে নে রেলে ফেলোকে। দোহাই আপনাকে, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। তোমার ওই সত্যবাদী যুধিষ্ঠির স্বামী আদর্শের বড়াই করে আমার 20 কোটি টাকার মার্কশিট করে দিয়েছে। আমার বিশ্বস্ত 5 জন কর্মচারীকে ও লোকাপে আটকে রেখেছে। কাল যখন তারা আদালতে গিয়ে স্বীকার করবে ওই সমস্ত মালের মালিক এই ভুজঙ্গনা, তখন তোমার আইন আমার হাতে পায়ে শিকল করে ওই টানতে টানতে আমাকে আদালতে নিয়ে যাবে। আর তুমি প্রমোশন পেয়ে তৃপ্তির হাসি হাসবে, তাই না ইন্সপেক্টর সত্যবান রায়? তুমি কিন্তু আগুন নিয়ে খেলা করতে এসেছো। আগুন নয় ইন্সপেক্টর, আগুন নয়। আজ আমি তোমার সংসারে রক্তের হোলি খেলতে এসেছি। তাই তো সবার আগে তোমার ওই শিশু সন্তানকে আপনাকে মারবেন না, মারবেন না। অনুরোধ তোমার অনুরোধ আমি নিশ্চয়ই রাখবো, কিন্তু তার আগে ওই তোমার স্বামীকে কথা দিতে হবে ওই 1 ঘন্টার মধ্যে আমার সমস্ত লোকটিকে ছেড়ে দিতে হবে। অসম্ভব। যেমন করে হোক আমার কিন্তু সমস্ত মাল কিন্তু আমাকে ফিরিয়ে দিতে হবে। না ভুজঙ্গ না, তোমার মতো একটা ক্রিমিনালের সাথে আপোষ করে আমি আমার আদর্শকে কলঙ্কিত করতে পারবো না। তোমার ওই ভুয়া
একেবারে টুকরো টুকরো করে দেব। এই টুকরোগুলো আমি সমাজের দিকে দিকে ছড়িয়ে মারবো। দেখুন দেখুন বাবুরা, এই হলো আমাদের সভ্য সমাজের নৃশংসতার জ্বলন্ত প্রমাণ। আর তোমার চোখের সামনে তোমার এই সুন্দর স্ত্রীর ইজ্জত আমি ভুজঙ্গ মানুষ, তবে আমি কেউ তোর মতো ছবল মারি না। আমি অজগরের মতো অস্ত গিলে খাই। চাকবে না সুন্দরী, চাকবে না, কারণ তোমার স্বামীকে আমরা চিরদিনের মতো ঘুম পাড়ি দিয়েছি। তুই আমার সম্মান হানি করে আমার সাথে সিঁদুর কেড়ে নিয়ে কখনো তুই বাঁচতে পারবি না রে জানোয়ার। তোকে খুন করে ফেলবো। ওই সত্যবাদী ইন্সপেক্টর সত্যবান রায়ের সত্যতাকে খুন করে ওই আদর্শকে তুলে মারিয়ে আজ থেকে শুরু হলো ভুজঙ্গ নামের জীবনের জয়যাত্রা। ওই ইন্সপেক্টরে বড় ছেলেরা কোথাকার হোস্টেলে থাকে তার তুই খোঁজ লাগা, কারণ শত্রুর শেষ আর বিপদের রেস কখনো রাখতে নেই। এই শিশু সন্তানটাকে একেবারে শেষ করে ওর বাবা মায়ের পাশে শুয়ে দিবে, নাহলে হয়তো বাচ্চাটা একদিন বড় হয়ে আমাদের চলার পথে কাটা হয়ে দাঁড়াবে। দেখো আমার কিচ্ছু হয়নি, আমি বেঁচে আছি। আজ আমাদের বিবাহ বার্ষিকী না, তুমি না উঠলে আমাদের বিবাহ বার্ষিকী কে সাজাবে? আমাদের স্বপ্ন বছর কে সাজাবে? কে তোমার খোকাদেরকে? এ তো আমার ছোট খোকার কান্না। তবে কি শয়তানরা কল্যাণের মতো আমার ছোট খোকাকেও না? আমি আসছি, আমি আসছি, আমি আসছি, আমি আসছি। 22 বছর
পরে।
और इस शेरखान के ऊपर तू हाथ उठे छोकरे तो देख तेरा अंजाम कैसा खतरनाक होता। जानवर ছেড়ে দে जानवर ছেড়ে দে কেছো বাঁচাও নমস্কার। আজকের বিশেষ বিশেষ সংবাদ প্রকাশ্যে দিবালোকে সমাজ বিরোধী কর্তৃত্ব এক অসহায় নারীর লজ্জাহরণ অপচেষ্টা আর অর্থলঙ্ঘনী আত্মনারী উচ্চারণ বিমুখ এই সভ্য সমাজের পুরুষ জনগণ ভালো চাতো সালা রিপোর্ট লেখা বন্ধ কর। একটা রাস্তার কুকুর হংকারে রিপোর্টারের কলম বন্ধ হয় না। এই সভ্য সমাজের বুকে তোমরা অসভ্যতার ছড়ি দিয়ে যে ব্যভিচারের অপারেশন করে চলেছ তার আমি রিপোর্ট সাজাবো। এই সভ্যতাকে অলঙ্ঘন করে যে ব্যভিচারের নগ্ন চিত্র এঁকে চলেছ তার আমি ছবি তুলবো। আমার লজ্জা হরণের রিপোর্টটা আপনি লিখেছেন তো? ওই ছবিটা আপনি তুলেছেন তো রিপোর্টার বাবু? শুধু তোমার নয় বোন, তথাকথিত এই সভ্য সমাজের অসংখ্য সভ্যতার কুৎসিত চিত্র বন্দী আছে আমার এই ক্যামেরায়। আমি এই ক্যামেরায় তুলেছি এক 10 বর্ষীয় বালিকার উপর 4 কামন্দ নরপশুর পাশ হবে বলৎকারের ছবি, আর তুলেছি জৈন গৃহ শিক্ষকের কামড়ের আগুনে বিদগ্ধ এক 5ম শ্রেণী ছাত্রীর নগ্ন দেহের ছবি। और तेरा आखिरी छवि हमें तुलवे रे साला रिपोर्टर। ओ कैमरा मुझे दे दो साला। না দেব না। এই ক্যামেরার মধ্যে তোলা আছে তোমাদের মতো লম্বন নরপশুর নগ্ন চিত্র। এই ক্যামেরা আজকের নদীদের নীরব সাক্ষী। তাই ক্যামেরা আমি তোমাকে ছুঁতে দেব না। আমি হাঁটাস না। রিপোর্টার বাবু तो साला बहुत छवि तुलिए चित्रे साला रिपोर्टर। এখন साला हमें छवि तुलबे तेरा खून का छवि। হাসছিস রে কেন আর হাসছিস? তবে একটা কথা মনে রাখবি শয়তান, তোর এই হাসি চিরকাল থাকবে না। সর্বহারের চোখে তুই যত অস্ত্র ছড়েছিস তার শতগুণ অস্ত্র তোর চোখে ঝরবে রে জাগর, তোর চোখে ঝরবে, তোর চোখে ঝরবে। और তুমি শুনলে ছোকরে এই শেরখান যখন তোর উপর নজর দিয়েছে আল্লাহ কসম তোকে আমি छोड़বে না। এই রাস্তাটা পর साला तेरा नंगा जौबन का আমি बिल्कुल भूखा शेर का माफी छिड़े छिड़े खाবে। तू भी सुन ले साला रिपोर्टर। इतना दिन तू साला बहुत रिपोर्ट लिखेছিস, এখন साला আমি रिपोर्ट लिख दे। मेरा पहला रिपोर्ट है तेरा बहन का राज। और अगली रिपोर्टर विप्लव मुखर्जी का मौत। রিপোর্টার আমার দেশের গোবেচারা জনগণ আর কতকাল তোমরা বর্বরতার সাক্ষী হয়ে নীরব থাকবে? তোমাদের চোখের সামনে এই অসভ্য সমাজের নোংরা ক্রিমিকেট কর্তব্যের বুকে লাথি মেরে সত্যের সাক্ষীকে ছিনিয়ে নিয়ে গেল, অথচ একজন কেউ প্রতিবাদ করতে গেল না। এ কেমন শিক্ষা তোমাদের? বিবেক মনুষ্যত্ব মেরুদণ্ডহীন কেমন সভ্য সমাজে বাস করছি আমরা? এমন সভ্য সমাজ, যে সভ্য সমাজে অসভ্যতার নোংরা পোকাগুলো কিলবিল কিলবিল করছে, যে সভ্য সমাজে এই সব মানুষদের মনুষ্যত্বে মরচে পড়ে গেছে। তাই তো এই সব মানুষগুলো চোখের সামনে খুন ধর্ষণ হতে দেখেও পুরুষের মতো ওরা ঘরের করে মুখ লুকিয়ে পালায়। এই সামান্য ফুলবালি নারীত্ব রক্ষা করার জন্য আপনাকে কৃতজ্ঞতা জানিয়ে আপনার মহত্বকে আমি ছোট করতে চাই না রিপোর্টার বাবু, আপনার মহত্বকে আমি ছোট করতে চাই না। আপনি বাড়িয়ে যান আর আমি ওই দানবের স্পর্শে আহত অপবিত ওই
ওই ডাস্টবিনের বুকে তোমরা হতো ওই বিপদগ্রস্ত ফুলগুলোকে মুঠো মুঠো করে ছড়িয়ে দাও এই সমাজ সংসারে। আর আমি চিৎকার করে বলি ওইগুলো এই সভ্য সমাজে ফুলের মতো নারীবে মুঠো মুঠো লজ্জা, মুঠো মুঠো লজ্জা। যারা তোমার আমার মতো অজস্র মানুষের বুকের হার দিয়ে করে তুলেছে সাত বলায় বেড়াচ্ছে, যারা দেশের হাজার হাজার মা বোনের জীবন যৌবন নিয়ে খেলছে জোয়া, যারা লাঠি মেরে গুড়িয়ে দিচ্ছে সমাজ ব্যবস্থা, যারা শুনতে পায় না গরিবের কান্না, দেখতে পায় না নারীর চোখের জল, সেই সমাজের মানুষের কাছে আর কোনো আবেদন নিবেদন নয়। চলবন হচ্ছে লজ্জার মামলা দাখিল করতে আমরা ছুটে যাই ওই আইনের অফিসে। দমারো মেডিকে আদম বলো হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। अरे तो जागना दे प्यारा चलाओ মদ্যপানের বিরুদ্ধে যারা তাদের মাথায় পড়ুক বা ফাঁকি দিয়ে এখানে কি করছিস বাবদল? আগে তু গাঁজা দম ছিল হুজুর। কি বললি সোর? গাঁজায় দম? ছি 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 ছি। এই তোর জন্য দেখছি এই আমাদের মানে পুলিশদের মান ইজ্জত কিচ্ছু থাকবে না। রাম হুইস্কি ব্র্যান্ডি খা ঠিক আছে, চুল্লু খা সে ভি আচ্ছা, তাই বলে গাঁজা গাঁজাকে এমন হালা করবে না হুজুর। এটা হলো মহাদেবের পোশাক, এটা খেলে শরীরটা বড় রাজা রাজা ভাব হয়। বলিস কি রে হারা, গাঁজা খেলে নিজেকে রাজা রাজা মনে হয়? তাহলে ওই কলকাটা আমাকে এবার দে তো দেখি, আমি ওই বম বম বলে খানিকটা দম মেরে নে। সে কি হুজুর, আমার ঠকুর কথা দম মারলে আপনার জাজ যাবে না? স্বামী বিবেকানন্দ, আমি যে মুচির ছেলে। চুপ কর সোর। ওই স্বামী বিবেকানন্দ ছোটবেলায় সব জাতের হুকুম এনেছিল, ওই তাতে কি তার জাত গেছে? না হুজুর। ওই কলকাতা আমাকে দে। একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রোগী, তিনটা নেতে রাজা, সুখী সবাই সুখী। একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রোগী। ओरे ये साला ऐसा वैसा दम नहीं है, ये साला गांजा का दम है।
সামনে এখন 4টে হারা দাঁড়িয়ে আছে, কোনটা আসল আর কোনটা নকল আমি তো কিছু বুঝতে পারছি না। হুজুর আপনি কি বলছেন? বেড়া মিত্র রাজা রাজা মনে হয়। দাঁড়াও বেটা, দেখাচ্ছি মজা। তাই তো 4টে হারার মধ্যে কোনটা আসল? নিশ্চয় নিশ্চয় এই বেটা নিশ্চয় ধর। আমি তো এখানে। দাঁড়াও বেটা, দেখাচ্ছি মজা। আমার হয়ে বসে আছে এই বেটা, এই বেটা হারা আমায় কি যেন খাইয়ে দিল আর তাতে আমি একবার বেসামাল। আমার একটা কথা দয়া করে শুনুন না দারোগা বাবু। না না না, আমি আর কারো কোনো কথা শুনবো না। মদ আর গাঁজার নেশায় আমি এখন বেসামাল, আমি এখন দয়া করে একটিবার আমার কথাটা শুনুন না দারোগা বাবু। ওই শের খান নামে এক সমাজ বিরোধী গুন্ডা আমাকে অপমান করেছে, আমার নারী পুত্র অপমান করেছে, রাস্তার মাঝে আমার শাড়ির আঁচল ধরে টানাটানি করেছে। শাড়ির আঁচল ধরে টানাটানি? হ্যাঁ হ্যাঁ দারোগা বাবু। বড়ার গোষ্ঠী সূত্রকে আমি টেনে নিয়ে আসবো। একবার ভাব। হ্যাঁ বলো, কোন শের খান? কে শের খান? এমএলএ ভুজঙ্গনগর পোষা গন্ডা শের খান। এমএলএ ভুজঙ্গ না? হ্যাঁ দেখুন, এমএলএ ভুজঙ্গনগর পোষা গন্ডা শের খান আজ প্রকাশ্যে জনপদে ফুলবাড়ি চেমনি শিলদানি করেছে। তারা আমা করবেন একমাত্র সাক্ষী আমি এই রিপোর্টার বিপ্লব মুখার্জি। কিন্তু প্রমাণ আমার এই দুটো চোখ, ওই চোখ ফুটো হয়ে যাবে। হ্যাঁ শুধু চৌধুরী ফুটো হবে না, এমএলএ সাহেবের নামে রিপোর্ট লেখা দিলে তো আপনার মুখটাও ফুটো হয়ে পাখিটা ফুট করে বেরিয়ে যাবে। তাই বলে ওরা এমএলএ লোক বলে আমি কোনো সুবিচার পাবো না? অপমান? কিসের অপমান? আরে কি এমন করেছে? এই আজকালকার ছেলে ছোকরারা এই তোমার মতো এরকম সুন্দরী জিনিস দেখলে না একটু একটু করতেই পারে, ইয়ারা পারে না? নিশ্চয় পারে। যে ছেলেরা ইয়ে করবে না তো মেয়ে ইয়ে করবে। তবে এই শোনো, তুমি কোনো চাপ নেই না, ঠিক আছে? এটা আসলে ওদের দোষ নয়, এটা ওদের বয়সের দোষ। চমৎকার সান্ত্বনা স্যার। যদি আপনার মনের মতো পর এই ঘটনা ঘটতো তাহলে কি আপনি এইভাবে সান্ত্বনাটা দিতেন? মুখ সামনে কথা বলবেন রিপোর্টার। বেটাকে দেবো লোকাবে বলবে। ওকে লোকানো মানে তো আমাদের দায়িত্ব আর খরচ বাড়ার বাঁচানো। আমি জানতে চাই স্যার খানে আপনি এফআইআর নেবেন কিনা? এমএলএ সাহেবের এগেনস্টে কোনো এফআইআর নেওয়া যাবে না। হবে এমএলএ ছেড়ে লোক যদি কোনো অন্যায় করলে তার বিরুদ্ধে ফাইন নেওয়া যাবে না, এমন কোনো সংবিধানে লেখা নেই। কে হে তুমি? সাব ইন্সপেক্টর কাঞ্চন নাগ। নতুন আমার টুপি কোথায় রে? আমার টুপি নমস্কার ছোট আমি বড় বাবু হয়ে আমি ছোট বাবুকে
স্যালুট করছি না। সরি স্যার সরি, এই পুলিশের থানা সাব ইন্সপেক্টর হয়ে জয়েন করার আগে আমি মনে মনে সুন্দর একটা কল্পনার চাল বুনেছিলাম। এখানকার ব্যক্তিত্ব এবং আদর্শকে সামনে রেখে আমি আমার কর্মজীবনের পথে এগিয়ে যাব। কিন্তু এখন আমার মনে হচ্ছে এখন আদর্শ আমার নিজেকেই গড়ে নিতে হবে। এমএলএ সাহেব নিজেই তোমার আদর্শ গড়ে দেবে মিস্টার নায়ক। যে আদর্শ নিরন্ন মানুষের মুখের গ্রাস কেড়ে নেই, যে আদর্শ শান্তিপ্রিয় জনজীবনের মানুষের মুখে অশান্তির বীজ রোপণ করে, সেই আদর্শকে আমি ঘৃণা করি। ও তাই নাকি? আমার রিকোয়েস্ট স্যার, ওই কেসটার তদন্তের ভার আপনি আমার হাতে তুলে দিন। বিছানাটি পাবো তো ছোট বাবু? বুকের মাঝে জমাট বাঁধা কান্নাটা একটু সান্ত্বনা পাবে তো? এই সমাজের বুকে ওই নরপশুগুলো তার উপযুক্ত শাস্তি পাবে তো? আমি আপনার চেষ্টা করবো ম্যাডাম। চেষ্টা নয় স্যার, আপনাকে পারতে হবে। তা না হলে সমাজের মুখে আবার হয়তো অসংখ্য কাঞ্চনে কলকাতার আরজিকর মেডিকেল কলেজের মতো গণধর্ষণের ঘটনা ঘটবে। আবার হয়তো দিল্লির জমিনের মতো অসংখ্য মা-বোনেদের লালসার ঝুড়িতে ছিন্ন ভিন্ন হয়ে যেতে হবে। না, আমি বেঁচে থাকতে এখানকার আর কোনো মা বোনদের সম্ভব ঘনিষ্ঠতা আমি হয়ে যাব না। ছোট বাবু, আপনি ভাববেন না ম্যাডাম, দূর থেকে দাঁড়িয়ে আমি আপনাদের সমস্ত কথাই শুনেছি, তাই আমি আপনাদেরকে কথা দিয়েছি ওই অপরাধীদেরকে আমি আমার আইনের কাঠ করে তুলবই তুলবো। খুব যে বড় বড় কথা বলছো, হে তুমি কি জানো এটা এমএলএ ভুজঙ্গনাগের নিজের হাতে গড়া পলাশ ডাঙ্গা? তাই ডাঙ্গায় বাস করে ওই বাঘের ল্যাজ ধরে টানাটানি করলে তার পরিণামটা কি হবে একবার ভেবে দেখেছো? পুলিশটাকে আপনি জঙ্গল বানিয়ে রেখেছেন স্যার, তাই তো এখানকার কুকুর বেড়ানো বাল থেকে বসে আছে। ভাই ও তোমাকে বলছে কি নাম তোমার? হারাধন রুই দাস। হারু বা হারা বলে ডাকে। হারাটা বাদ দিয়ে বাকিটাই বললে ভালো হতো। সেটা জান ওনার স্টেটমেন্টটা নিয়ে নাও। ঠিক আছে বাবু। আসুন ম্যাডাম, ছোট বাবু জন্ডা দিতে বললো, সেটা দিবে। চলুন যান ম্যাডাম, আপনার কেস হিস্ট্রি দিয়ে যান। দাঁড়াও মিস্টার নাগ, দাঁড়াবার সময় না স্যার, আজ আমি যুদ্ধের রণক্ষেত্রে একাই ঝাঁপিয়ে পড়েছি। বহু সংগ্রামের পথটা ফেলে যেদিন আমি অন্যায় অবিচারের সমস্ত বাধাগুলোকে ভেঙে এটা সভ্য সমাজ রূপে গড়ে তুলতে পারবো, সেদিনই আমি বিশ্রাম নেব। মনে রাখো আমি এখানকার অফিসার ইনচার্জ বিবেক রায়। আমার পারমিশন ছাড়া বেশি লাফালাফি করলে পা দুটো ভেঙে মিথ্যে কেসে ফাঁসিয়ে লকআপে ঢুকিয়ে দেবো। স্যার কথাটা আমার মনে থাকবে। কেমন তোড়পানটা দিলাম বেটা, ছোট মুখে বিগ বিগ টক, বেটা ভয়ে ঠক ঠক করে। চমৎকার অফিসার, চমৎকার আপনার আইনের রক্ষার নিদর্শন। যাদের রক্ষার জন্য সরকার আপনাদের হাতে অপরিসীম ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতার অপব্যবহার করে তাদের কণ্ঠনালী চেপে ধরে আপনি তৃপ্তির হাসি হাসছেন। ভদ্রতার সীমা তো আপনি ছাড়িয়ে গেছেন বড় বাবু। আপনি থানার বড় বাবু, অথচ আপনাকে দেখে মনে হচ্ছে একটা শরীখানের মাতালের সামনে দাঁড়িয়ে আমরা কথা বলছি। এই মেয়েটা আর একটা বাজে কথা বললে দেবো একেবারে ঢুকিয়ে। তা তো দেবেন, কারণ সরকার যে আপনার হাতে সীমাহীন ক্ষমতা দিয়েছে, আর সেই জন্যই তো একটা নির্যাতিত অসহায় মেয়েকে সুবিচার পাইয়ে দেওয়ার বদলে একটা অপরাধীকে আপনি প্রশ্রয় দিচ্ছেন। আচ্ছা বড় বাবু, এই জন্য বুঝি সরকার আপনাকে এই আইনের পোশাক পরে পুষিয়ে রেখেছে, তাই না? Get out! I say get out! নইলে
নইলে কাউন্টার অ্যাটাক। আমি গুলি করে দেবো, গোলে। জজ সাহেব, আজকে বেবিচারের রিপোর্ট আপনি জমা নিলেন না। সেই রিপোর্ট নিয়ে আমি সংবাদপত্র অফিসে চললাম। যে রিপোর্টে লেখা হবে এমএলএ ভুজঙ্গনগরের স্বেচ্ছাচারিতার ইতিহাস। আর আপনার মতো দুর্নীতি পুলিশ অফিসারের আইন বিক্রয়ের জঘন্য রিপোর্ট। আর সেই রিপোর্টের হেডলাইন লেখা হবে এই লাঞ্ছিত ফুলের বিচার চাই। আরে লাঞ্ছিত ফুলের বিচার চাই। ওই রিপোর্টার বিলম্ব করছি। ওই লেখনের অস্তর দিয়ে এমএলএ ভুজঙ্গনগরে উঁচু মাথাটা মাটিতে নামাতে চাই। তার আগে আমি এবার লেখনের অস্তরকে একেবারে ভোক্তা করে দেব। আবার এইদিকে সে নতুন আসা ইনকাম ট্যাক্স অফিসারের সঙ্গে তার ক্ষমতার অপব্যবহার করতে শুরু করেছে। ওই নোট বাতিলের সময় আমার অ্যাকাউন্টে যে বেহিসেবি পুরনো নোট জমা করেছে সে তার হিসেব চেয়ে পাঠিয়েছে। আরে দেব দেব, আরে তোমার হিসেব দেবো বলেই তো তোকে আমি কৌশল এখানে রেখে পাঠিয়েছি। আরে সে যাতে আমার হিসাবে সরল অঙ্ক সরল মনে সমঝে যাইতে পারো। না ইনকাম ট্যাক্স ওই স্বরূপ সাংলালকে আমি আরে মাই সুইট সিস্টার, আরে তুই স্বরূপ সাংলালকে চিনিস নাকি? হারি হারি ঠিক জায়গা সোনা। আরে ভুল করেছে সিস্টার, ভুল করেছে। সেদিন যদি তুই ওকে পাত্তা দিতে তার আই করে দাদা শোনা করে টেনশনে ভূত হজম করতে হতো না। একেই বলে ভাগ্য চক্র সিস্টার। এই ভাগ্য কখন যে কাকে ওঠায় আর কখন যে কাকে নামায় কেউ তো আর বলতে পারে না। আরে তা না হলে ওই সামান্য ছুরিখানা চালানো এই ভুজঙ্গনা ওই এমএলএর গতি তো পৌঁছতে পারতো না। দাদা শোনা, তুমি সে অতীতকে একবার বারবার মনে করছে বলো তো তুই ভুলে যা দাদা শোনা। অতীতকে কখনো ভুলতে না রে বোন। আরে অতীতের কথা যারা ভুলে যায় বর্তমান থেকে তাদের ধীরে ধীরে পতন হলে। তাই আমি তোকে বলছি তুই অতীতের কথা তুই কখনো ভুলবি না। তুমি ঠিক বুঝে দাদা শোনা। ওই রূপের কথা আমারও মাঝে মাঝে মনে পড়ে দাদা শোনা। এই তো সেদিন কলেজে ছুটির পর সরব আমার পিছু পিছু দৌড়ে একটু দাঁড়াও, আমার একটা কথা। তোমার মতো একটা গেয়ে মুখে ভালোবাসবো এই কথা তুমি ভাবলে কি করে? সেটা আমাকে ভালোবাসার কথা কি আছে তোমার? আমার একটা বিশাল হৃদয় আছে, যে হৃদয়ে আমি জমে রেখেছি তোমার জন্য। এটা একটা ভালো কথা। ভালোবাসা গোলদন বাসা করা যায় না, তার জন্য অনেক অনেক টাকা। তোমার জন্য আমি দিন রাত এক করে টাকা রোজগার করব। আমার দাদা শুনে রাত থেকে তুলে লেগে তুমি কোথায় রাখবে? তোমার ওই মাটির পুরো ঘর, তাই না? তুমি পাশে থাকলে সেই মাটির কুড়ে ঘরকে আমি সুখের রাজপ্রাসাদ গড়ে তুলবো। সেটা আর সে স্বপ্নের বাড়িতে অনেক কথা। তুমি তো আমার স্বপ্ন। সেটা ছোটবেলায় মা বাবাকে হারিয়ে আমি কাকার কাছে মানুষ হয়েছি। আজ কাকার বর্তমানে আমি যেন ছন্ন ছাড়া যা যাবো। কিন্তু তোমায় দেখে কেন জানি না আমার এই যাযাবরের মনটা একটা ঘর বাঁধার স্বপ্ন দেখা শুরু করলো। আমার সেই স্বপ্ন কি তুমি সত্যি করতে পারো না? সেটা ছিঁড়ে কথা শুয়ে লাখ টাকার স্বপ্ন স্বপ্ন সেটা প্রতিবন্ধী একমাত্র বোনের সেটাকে ভালোবাসা জগৎ অর্জন করতে পারবে। সেই দিন তোমাকে আমি এইভাবে জড়িয়ে ধরে বলবো আই লাভ ইউ রূপ, আই লাভ ইউ। না লাস্টে মধ্যে বলবো আই হেট ইউ, আই হেট ইউ।
তুই ভুল করেছিস সিস্টার, সেদিন তুই ভুল করেছিস। আরে সেদিন তুই সেদিন স্বরূপকে পাত্তা দিতিস, তাহলে স্বরূপ আইসা আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করতো না। তুমি এত চিন্তা করছো দাদা সোনা, সেই জন্য পা দিইনি। আজ আমি সবার সাথে ঠিক পা দেবো দাদা সোনা। আরে আমি জানি রে বঞ্জন, আমি জানি তোর জন্য স্বরূপের মনে একটা গোপন দুর্বলতা চাপা হয়ে আছে। আর আবার তোকে দেখলেই আবার সে পুরোনো প্রেমটা আর সেই সুযোগে তার ওই দুর্বল জায়গাটাকে খোঁচা দিয়ে ঘায়ল করে তুই নিজের বশে করে নিবি। তুমি ঠিক বুঝেছো, তখন আমি যা বলবো তখন তাই শুনবি দাদা সোনা। আর যদি ও না শোনে তাহলে ওকে আমি বুঝিয়ে দেবো যে আমি বুঝঙ্গ মানে সব। তবে আমি কখনো কেউ তোর মতো ছবল মানে না, আমি অজগরের মতো। শিকার গিলতে গেলে অজগরের পেট ফেটে মরতে হয় মিস্টার নাগ। আরে আসুন আসুন মিস্টার সাল্লান আসুন, এতক্ষণ তো আমি আপনার কথা আলোচনা করছিলাম। দাদা সোনা, স্বরূপ কোথা প্রথম আমাদের বাড়িতে আসলো, আপনি করছেন দাদা সোনা? ওকে একটু আপনার করেছেন দাদা সোনা। নমস্কার। আরে এ মানে বয়ফ্রেন্ড বলছিস, তার মানে তোদের মধ্যে কোনো প্রেম প্রেম হয়? আমাদের সেই কলেজ লাইফ থেকে তো ভালোবাসা, তাই না? হ্যাঁ আপনার ধারণা ভুল ম্যাডাম, কারণ কোটিপতির একমাত্র বোনকে আমি ভালোবাসার কোনো যোগ্যতাই নেই। আরে ভালোবাসার জন্য বা যোগ্যতা কি দরকার ভাইয়া? সুন্দর একটা হৃদয় থাকতে তো হবে। হৃদয়ের মর্ম বুঝেছে। বাই দ্য ওয়ে, আজকের কথা বলতে এবার কাজের কথায় আসি। শুনুন মিস্টার নাগ, নোট বাতিলের সময় আপনার অ্যাকাউন্টে বেআইনি হবে প্রায় 480 লক্ষ টাকা কোন নোট জমা পড়ছে। আর সেই টাকা আয়ের উৎস কি এবং কত টাকা আপনি সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়েছেন, কাইন্ডলি তার হিসেবটা দিলে আমি খুশি হব। আরে আপনাকে খুশি করাই তো আমার কর্তব্য ভাইয়া, আর তাই তো হিসেবের একটা মোটা অঙ্কের টাকা আমি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব। আর তার জন্য কোন পয়েন্টে কোন টেবিলে চালান করতে হবে সে সাজেশনটা কিন্তু আমি আপনাকে দিয়ে দেবো। দাদা সোনা, আরে কি তুমি অফিস মারতে যাচ্ছ দাদা সোনা? আমাদের প্রথম আসলো, একটু একটু আপন করবে তা নয়, শুধু অফিসার অফিস। আর সরি সিস্টার সরি, আমি ভুলেই গেছিলাম স্বরূপ ইনকাম ট্যাক্স অফিসার হলো সে তোর মনের অতিথি। আই মিন তাই বলছি স্বরূপকে তোর বেডরুমে নিয়ে গিয়ে ভালোভাবে ইনকাম ট্যাক্স করে নিবি, কেমন? বাই দাদা সোনা। আমি এখানে এন্টারটেইনমেন্ট বা এনজয় করতে আসিনি, আমি এসেছি অফিসিয়াল ভিজিট দিতে। অফিসার না স্বরূপ, তুমি শুধু আমাকে পার্সোনাল ভিজিট দিবে। এসো এসো বলছি, এসো। আপনার ছেড়ে দাও। ছাড়বো তো ধরে ডাললে, আমি বলেছিলাম না যেই দিন তুমি আমার ভালোবাসা অর্জন করতে পারবে সেই দিন তোমাকে বুকে ধরে টেনে আমি এভাবে বলবো আই লাভ ইউ, আই লাভ ইউ। प्यार का दीवाना 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 प्यार का आता है मुझको
তুমি আমার শুধু একটি বছর সুযোগ দাও, আমি প্রবেশ করছি। আমার অত্যন্ত ভালোবাসা দিয়ে তোমার আমি সব ভুলব সরো। তোমার ভালোবাসার আজ আমার কোনো প্রয়োজন নেই, কারণ অন্য একজনের নিঃস্বার্থ ভালোবাসায় আমার হৃদয় আজ কানাই কানাই ভরে গেছে। সাংবাদিক বিপ্লব মুখার্জির একমাত্র বোন স্বর্ণালী, এবং খুব শীঘ্রই আমি তাকে বিয়ে করব। चांदनी चांद से होती है सितारों से नहीं, मोहब्बत एक से होती है हजारों से नहीं। गुड बाय। নেভার, এ কখন হতে পারে না। না না, আমি তো সামনে বেরিয়ে যাই দিতে না, কখনো না, কখনো না। সরো, তুমি শুধু আমার। আরে কি ব্যাপার, একবার তুই স্বরূপকে নিয়ে তোর বেডরুমে যাসনি? আমি হেরে গেলাম দাদা সোনা, সামনে একটা মেয়ের কাছে আমি হেরে গেলাম দাদা সোনা। আরে কি মুশকিল, তুই কাঁদছিস কেন? তুই কার কাছে হেরে গেলি? ওই সাংবাদিক বিপ্লব মুখার্জির বোনের কাছে আমি হেরে গেলাম দাদা সোনা। সরব তাকে ভালোবাসো দাদা সোনা, তাই বলছি দাদা সোনা, তুমি এমন একটা গেম খেলে দাদা সোনা, তা তো আর সন্ন্যালে সরবের ভালোবাসা আমার হাতের মুঠোয় চলে আসে। আর আমি অপমান, আমি কিছুদিন সহ্য করতে দাদা সোনা, কিছুতেই না, কিছুতেই না। আমিও বলেনি সিস্টার, আমিও বলেনি। ওই সাংবাদিক বিপ্লব মুখার্জি আমার বিরুদ্ধে কলম ধরেছে, আর ওই অঙ্কের ইনকাম ট্যাক্স অফিসার ওই সৌরভ সালাল আমার গোপন ফাইলগুলো রিওপেন করতে শুরু করেছে। তাই ওদের চেয়ে দুর্বল জায়গা হলো ওই স্বর্ণালী। তাই কাজে আমি শুধু ওদের দুর্বল জায়গাতে আঘাত করব না, আমি এক ঠেলে তিনটে পাখির শিকার করব। হ্যালো, আমি ভুজঙ্গনা বলছি। আমার 5-5টা লরির চাল ছিনতাই করে লরিতে আগুন লাগানো হয়েছে, মনে করে মারবো। জ্যান্ত সোরের বাচ্চার কাজটা আমি তুলে নেব, কিন্তু কিন্তু কেসের আজকে শক্তিমান শক্তিমান জিয়া সাহেব वो साला धोनी का दुश्मन से जे जहाँ जितना गोडाउन के सब लूट के लिए वो साला गरीब के पास बिली करছে और कोई साला इंसान के साथ अन्याय कुछ जुलूम होले वो साला जादू का माफी छूटे ऐसे वो साला जुलूम करने वाले को पिटाई করছে। আমি দেখতে চাই সে শক্তিমান কত বড় শক্তিমান। তাই আমার হুকুম, ওই সব দিনের মধ্যে তুই শক্তিমানকে আমার সামনে বেঁধে আনবি। बिना कीमत के बाद मेरा बेटा शेर अंकम पर हाथ नहीं डालेगा। कीमत ये सब का बहुत मेरा बेटा कोई काम भी करबे ना। अगर कोई नया काम करना है तो उसको बख्शिश भी खूब ज्यादा होना चाहिए। আরে স্যার কেন আমার পোষা গন্ডা রহমান, তাই প্রতি মাসে আমি ওকে 25,000 টাকা মাইনে দিই। তাই আমি কাজে ওকে চাইছি না কেন, ও কাজ করতে কিন্তু আমার বাধ্য। तो ठीक है मालिक, ये सब के बाद मेरा बेटा शेर आपका लिए चोराई माल पतार को पे आप चाहे तो मौत को लिए लड़की भी लौटाए ले, लेकिन जान को फांसी लगाकर और शक्तिमान का साथ टक्कर लपेटा। আমি কিন্তু এই কথাটা স্যারের মুখে শুনতে চাই রহমান। पिताजी का सामने इस शेर पर कुछ भी बोलबे ना मालिक। पिताजी का हुक्म मिलने सारे दुनिया को कौन का दरिया में फांसी देते पारे, लेकिन जुल्म का आग में सामने सारे समाज को पूरी छाई करिए देते पारे, लेकिन मेरा पिताजी का हुक्म के बिना इस शेर खान एक कदम भी आगे बढ़बे ना मालिक। শক্তিমানকে আমার হাতে তুলে দেওয়ার জন্য ওর দাদাকে কত টাকা পারিশ্রমিক দিতে হবে রহমান? 20,000। এই নে 10,000। ठीक है मालिक। কিন্তু তুই মনে রাখিস, ওই 7 দিনের মধ্যে শক্তিমানকে না পেলে अरे आपने मौत सोचिए साहब, ए रहमान उस्ताद का बेटा ए शेर खान कभी रुपया अपोज करे ना। अपनी सोचिए लिंकी, आपका काम पूरा कंप्लीट हो गया। मालिक ऐश्वर्यर बच्चा रिपोर्टर विप्लव मुखर्जी आपका नंबर उल्टा सीधा रिपोर्ट लिखना शुरू करे। अब चाहे तो असला रिपोर्टर को
মোহাম্মদ রিপোর্টার পাড়া থেকে হ্যাঁ না রহমান না, ওই রিপোর্টারের সমস্ত রিপোর্টের যোগ্য জবাব দেওয়ার শখ আমার কোষা হয়ে গেছে। ঠিক है मालिक। अरे बोलो सर जी पिताजी। सारे दुनिया ढूंढ के 7 दिन के अंदर अंदर उस शक्तिमान को यहाँ पर हाजिर करना चाहिए। याद रखना रे बेटा, शेर का बच्चा शेर होता है, शेर का काम और भूत एक होता है रे बेटा, भूत और काम एक होता है। याद रहेगा पिताजी, उसके साथ वो साले फूल वाले को भी हमें छोड़बे ना। বলো রে, जियो साहब, ओ साले हमारा नामे झूठा इल्जाम লাগিয়েছে, इसीलिए ओ साले फूल वाले देव के हमें थोड़ा खाना पीना को खेला करबे, खाना पीना को खेला। তার আগে তোর হাত পা ভেঙে তোর রেলা একেবারে ঘুচে দেবো রাস্কের রেলা। কাঞ্চন তুই আমি এই পুলাশডাঙ্গা থানার সাব ইন্সপেক্টর হয়ে জয়েন করার পর মুহূর্তে আমি তোমার কুকীর্তি রিপোর্ট যা জানতে পারলাম দাদা, তাতে বোধ হচ্ছে তোমার সাথে আমার সম্পর্কের সেতু বোধ হয় আর খুব বেশি দিন স্থায়ী নয়। আরে দুদিনের অফিসার হয়ে খুব যে পুলিশের মেজাজ দেখাচ্ছিস রে, তুই বলে জানিস না তোর চাকরির তো রেন্টের প্রচার হয়নি, তার জন্য আমাকে যথেষ্ট সুপারিশ করতে হয়েছে। তোমার সুপারিশে আমি আইনের রক্ষক হয়েছি বলে তুমি ভেবে নিও না যে দাদা আমার আইন তোমার কেনা গোলাম হয়ে থাকবে। কাঞ্চন ওই এমএলএর লেবারেটে তুমি জনগণের জীবন নিয়ে ওই রাজনীতি চুয়া খেলে মেতেছো, মাগলি না চুয়া চালানোর ব্যবসা করে এই সভ্য সমাজটাকে তুমি নরক বানাতে চলেছো। আরে তোমার সাহসী হয়ে ওই শের খান দিনে দুপুরে পথে ঘাটে নারী সম্মান আনিগত্য উদ্যত হয়। এইসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। মিথ্যা কি সত্যি এটা প্রমাণ করতে শের খানকে আমি থানায় নিয়ে গেলাম। কাঞ্চন একটা মামুল नहीं समझे, আপনি शेर खान को बंदी बनाते हैं सचिन इंस्पेक्टर। शेर खान- अरे मिस्टर, अपनी ए साहब को अपन पाए ना होले আপনাকে আমি इसी वक्त ऊपरे चालान করে দিতাম। শের খান আর একটা কথা বললে মাথাটা একেবারে ছাতু করে দেবো। চল চল বলছি চল। उसका अंजाम बहुत खतरनाक होगा इंस्पेक्टर, मैं याद रखना, मैं इस इलाका का बॉस शेर हुसैन। ও যেমন এই এলাকার শের তেমন আমি ওই এলাকার সাব ইন্সপেক্টর। একটা শেরের চেয়ে একটা ইন্সপেক্টরের ক্ষমতা যে অনেক বেশি এটা প্রমাণ করতে তোকে আমি থানায় নিয়ে গেলাম শের খান। আর একটা সাব ইন্সপেক্টর চেয়ে একজন ইন্সপেক্টরের ক্ষমতা যে আরো অনেক বেশি, এই কথা কিন্তু তোমাকে বলতে হবে। দাও বাবা, ওকে ছেড়ে দাও। একই স্যার মিস্টার রয়, নমস্কার স্যার, এই আমি যথা সময়ে এসে হাজির না হলে আপনারা দুজনেই তো একেবারে মারি রাম ফাসান ফেসে যেতেন। তো বলেন স্যার, যদি কিছু খরচা পানি করেন তাহলে এখানে ফিনিশ করে দেবো। স্যার না মিস্টার রয় না, অত্যন্ত দুঃখের সঙ্গে আমি বলতে বাধ্য হচ্ছি, আমি নিজেই খান থেকে কুমুর থেকে নেই। আরে না না, নিজের ভাই হয়ে কিনা। হ্যাঁ বলেন কি স্যার, একই মায়ের পেটের সন্তান এমন শের আর শেয়াল হয় কি করে? ও মিস্টার রয়, উনি আমার সৎ মায়ের সন্তান। ও তাই বলেন, দেখো কাণ্ড। अपना भाई को थोड़ा संभाल के रखिए साहब, और कोई ये सार्किन का पर हाथ उठाने का कोशिश करेगा तो उसका ही हाथ तोड़ के उसका ही गले पर लुटका दूंगा। शेर इंस्पेक्टर, चीना है तो शेर का माफी दूंगा, तुम्हारी तरह कुत्ते की तरह नहीं। चलिए। কি হলো মিস্টার নাগ,
এবার রাগটা কমেছে বাবা? ছি স্যার ছি, আমার ভাবতে বড্ড অবাক হচ্ছে যে আপনি একজন আইনের অফিসার। ও তাদেরকে রক্ষা করার জন্য সরকার আপনার গায়ে উর্দিটা তুলে দিয়েছে। আপনি তাদের এই বুকে পা দিয়ে ওই কালো বাজারদের কালো টাকায় আপনার বিবেক বুদ্ধিকে বিক্রি করে চলেছেন। আপনি দেশের শত্রু স্যার, আপনি সমাজের শত্রু স্যার, আপনি আইনের শত্রু। এই কথা শত্রুর যোগ্যতাই আপনার নেই স্যার। ছি স্যার ছি। আরে ভাই, গোটা জায়গায় গোটা যোগ্য লোক আছে, তুমি আমাকে বলতে পারো? যদি যোগ্য লোক থাকতো তাহলে কি আর আরজিকর হসপিটালে একটা ডাক্তার মেয়েকে খুন হয়ে ধর্ষণ হতে হতো? হতো না ভাই, হতো না। আর আমার যদি যোগ্যতা থাকতো তাহলে 5 লাখ টাকা ঘুষ দিয়ে আমাকে পুলিশের চাকরিটা কিনতে হতো না। আমার যা হাইট আর যা কোয়ালিটি, তাতে একটা বড় বাবু হতো দূরের কথা, একটা হাবিলদার হওয়ার যোগ্যতা আমার আছে কিনা সন্দেহ। এই আপনার কথাই ধরুন না, আপনি কি এমএলএ হওয়ার যোগ্য? আপনার যা কোয়ালিটি, তাতে আমার মনে হয় আপনাকে ওই চুরিখানাতে মাল বেচায় মানায়। সরি স্যার, সরি। বেশ তো মাদারি কমিশন প্রোকেটিভ নিয়ে নাকে তেল নিয়ে ঘুমাচ্ছেন। আর এই যে আমার 5-5টা লরি চাল চিন্তা হয়ে গেল, সে খবর আপনি রেখেছেন? ফুটবে ফাটবে বাড়িওয়ালা বুঝবে। আপনার ভোগে না থাকলে আমি কি করব স্যার? তার মানে ওই স্কুলের বাচ্চাদের মিড ডে মিলের জন্য আসা সরকারি চাল আপনি গোপনে চুরি করে বিক্রি করতে চাইছিলেন, কিন্তু ভগবান বলে তো কেউ আছে স্যার। হরে কৃষ্ণ। তাই বোধ হয় ওই আপনার ওই চোরের মাল বাটপাড়ে চুরি হয়ে গেল। তবে তবে আপনি ভাববেন না স্যার, ওই 24 ঘন্টার মধ্যে আপনার ওই বাটপাড়ির মাল আপনি ফেরত পেয়ে যাবেন। কিন্তু আরে বুঝেছি বুঝেছি, এর জন্য আপনাকে আমার কত টাকা দিতে হবে? ছি 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 ছি। কি যে বলেন স্যার, আপনি আমায় কোনো লজ্জায় ফেলে দেন। ওই আমার কাছে এখন টাকা মাটি আর মাটি টাকা 2 সমান। তাই বলছিলাম, ওই আপনি যদি আমাকে ওই 2 মুঠো মাটি, সরি আই মিন 2 কাঠা মাটি ওই টাউনের বুকের উপরে ব্যবস্থা করে দেন স্যার, তো বড় ভালো হয় স্যার। ওই কতদিন আর ওই থানার কোয়ার্টারে পড়ে থাকবো স্যার? এবার তো ওটা বাড়ি টাড়ি বানাতে হবে নাকি? তবে আপনি ভাববেন না স্যার, যে চালবাজি করে আপনার চাল করেছে তার কুর্সি সূত্রকে আমি তুলে এনে আপনার সামনে হাজির করব। এবার বলুন তো, কে আপনার চাল চুরি করেছে? শক্তিমান। শক্তিমান? আরে কে হলো? আপনি মাটিতে বসে পড়লেন কেন? আগে আগে ভাই, একজন পুলিশ অফিসার হয়ে এই কথাটা বলতে আপনার লজ্জা করলো না? আরে দূর মশাই, আমি কি তেমন পুলিশ নাকি? আমি ওই ঘুষকে পেট ভরানো পেট মোটা পুলিশ। আমরা হলাম ওই জনসাধারণের উপর যত হম্বি তম্বি আর অ্যাকশনের সময় টেবিলের তলায় ফাইল আড়াল দিয়ে মাথা বাঁচানো পুলিশ। মিস্টার রয়, ওই শক্তিমানের কথা আর কি বলবো স্যার? এখানে অন্যায় অত্যাচার খুন ধর্ষণ রাহাজানি হচ্ছে, বেটা সেখানে উদয় হয়ে জুলুমকারীকে উপুড় চুপুড় করে একবারে উদ্যম কেলান কেলাচ্ছে। কত নেতা মন্ত্রী পুলিশ সবাইকে ধরে ধরে পিটাচ্ছে আর হাসপাতালে ভর্তি করে দিচ্ছে, তার কোনো হিসাব নেই স্যার। ও বেটা বোধ হয় এবার আপনার উপর টার্গেট করেছে স্যার। আমার আর আমি আপনার একটা 2 নম্বরই কারবারের সঙ্গে জানতে পারলে শক্তিমান হয়তো আমাকে বাড়ি যাবো স্যার, আমি বাড়ি যাবো। আর থামান, আপনি কাঁদছেন কেন? ওই রাস্তায় যদি শক্তিমান আমাকে একা পায়, আর থামান, এই জন্য আপনাকে সবাই হিজড়ে অফিসার বলে। ওই
আপনারাই তো আমাদেরকে হিজড়ে বানিয়ে রেখেছেন স্যার। ওই আপনাদের মতো নেতারা স্বার্থে ঢোল বাজাতে বাজাতে আমাদের দিকে টাকার বান্ডিল ছুড়ে দিচ্ছেন, আর আমরা সে টাকার তালে পা মিলিয়ে ঢোলের তালে তাল মিলিয়ে বলছি কি হলো গো কি হলো, আর জনগণ বলছে বাস গেল গো বাস গেল। মেঘটা রায়কে ভাষা তো পৌঁছে দেয়। থ্যাংক ইউ স্যার, অনেক অনেক থ্যাংক ইউ। এই বাচ্চারা চল খাবো না, আজ আমি কোনো খাবারই মুখে তুলবো না। ও মা, সে কি কথা? সেই সকাল থেকে আমি হাত পুড়িয়ে মুখ পুড়িয়ে এত কিছু রান্না করলাম, অথচ এত কিছু রান্না মানে আর বলিস না রে বোন, সেই এলাহি দেতা 7 রকমের তরকারি, পায়েস, পোলাও, তারপর চিংড়ি মাছের মালাইকারি, খাসি মাংসের ঝোল। ছোটদা, আরে সকাল থেকে এইসব বাজার করতে করতে তো আমি হিমশিম খেয়ে যাচ্ছি। তারপরেও যদি বলে কোনো খাবারই মুখে তুলবো না, তাহলে মনটা কত কষ্ট হয় বলতো। কোনো রাত নেই বৌদি, কোনো রাত নেই। ও মা, এ কি কথা? যার জন্মদিন সে কিছু খাবে না, অথচ তোমরা। আরে বৌদি, জন্মদিনটা তো উপলক্ষ মাত্র, সেই অজুহাতে আমরা একটু চৌক চর্চা করে খাচ্ছি দেবো বাবু। ছোটদা, তুই তো জানিস সোনালি, আমাদের বৌদির হাতে রান্না বড় বড় 5 স্টার হোটেলে খাবার কেউ হার মানায়, আর তুই না জানিস তো। আয় আয় একটু চেখে দেখ। ছোটদা বলছি তো আজ আমি কিচ্ছু খাবো না। তাহলে আর কি করা যাবে, আমরাই না হয় ওগুলো খাবো। অবশ্য 1-8 দিন না খেলে আমার কিছু ক্ষতি হবে না। ক্ষতি হবে না মানে? প্রচন্ড খিদে আমার পেট জ্বলছে, তবু আমি কিচ্ছু খাবো না। ও মা, সে কি কথা? প্রচন্ড খিদে পেট জ্বলছে, অথচ তুই বলছিস কিছু খাবো না কেন ভাই? রাগে রাগে আজ আমি প্রচন্ড রাগ করেছি। আমার করতে নেই, আজ মাত্র জন্মদিন, আজ যদি তুই এমন ভাবে রাখা বসে থাকিস তাহলে কি আমাদের ভালো লাগবে রে বোন? আমারও তো ভালো লাগছে রে ছোটদা, আমার এই জন্মদিনে আমাকে একা একা মন মরা হয়ে বসে থাকছে।